বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস এত বড় ঘটনা ঘটিয়ে দিলেন, কিছুতেই মানতে পারছে না বিএনপি, সহ্য হচ্ছে না। মির্জা ফখরুলের সহ্য হচ্ছে না। মির্জা ফখরুলের মনে জ্বালা, অন্তরে জ্বালা, কষ্ট। তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ, স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন। শেষ সময়ে, শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান, কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয়। পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে। সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন। কারা করবে? অনেকেই করবে, তাই না? করুন, দেশ তো আপনাদের। আপনারা কোথেকে এসেছেন কেউ আপনাদের চিনতেও না, জানতেও না। আপনারা আসিফ নজরুল সাহেবকেই সবাই চিনত তার এই আন্দোলনের সময়, তার ভূমিকার জন্য। আপনারা কেউ তো আন্দোলনেও ছিলেন না। প্রফেসর ইউনূস স্যারেরা আপনাদেরকে বসিয়ে দিয়েছে, এখন বাংলাদেশ সরকারে আছেন, এখন আপনাদের ইলেকশন করবার কুরকুরানি উঠেছে। করুন না, বলে পাশ করে আসুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অবস্থা খুব একটা ভালো নয়। ওনার দলীয় নেতাকর্মীরাই বলছেন, ডাক্তারের ভাষণ অনুযায়ী ওনার অবস্থা খুব সংকটাপন্ন। আমি এখন যখন এই ভিডিওটা করছি তখন বাংলাদেশে সকাল 7টা, আমাদের সুইডেনের রাত 2 বাজে। আমি সবসময় নিউজগুলো দেখছি। আল্লাহর রহমতে কোনো খারাপ সংবাদ এখনো আসেনি। আমরা চাই না ওনার কোনো খারাপ সংবাদ এখন আসুক, কারণ দেশ এমন একটা ক্রান্তিকালে আছে। এই মুহূর্তে খালেদা জিয়ার প্রয়োজন আছে আমাদের দেশের জন্য। আপনি যে দলই করেন, দেখুন বন্ধুরা, আমি বিএনপি করি না, আমি বেসিক্যালি কোনো পার্টি করি না, আমি জামাতেকে ভালোবাসি, কিন্তু খালেদা জিয়ার প্রতি আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা আছে। কারণ আমার মতে ওনার মতো এমন নেত্রী বাংলাদেশে আর আসেনি আগে। হ্যাঁ, টুকটাক প্রবলেম ওনার থাকতেই পারে, সে দলীয় বিভিন্ন ঝামেলার জন্য হয়তো উনি টুকটাক কোনো অন্যায় করেছেন, বাট একজন রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং খালেদা জিয়ার যে নীতি, খালেদা জিয়ার যে সততা, সরলতা, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই মনে রাখবে। আমি আবারও বলছি, আপনি যে দল করেন, আপনি জামাত করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি তো করলে বলবেনই, আপনি যে দলই করেন, খালেদা জিয়ার সম্পর্কে আপনি কটূক্তি করতে পারবেন না। উনি এমন একজন মানুষ, দেখুন উনি কখনো শেখ হাসিনার সম্পর্কে কখনো কটূক্তি করেনি। ওয়াইজ শেখ হাসিনা কথায় কথায় খালেদা জিয়ার চারিত্রিক স্খলন করেছে, বাট ওনার মুখ দিয়ে কখনো আমরা শুনিনি উনি একটা বাজে শব্দ প্রয়োগ করেছেন। এর জন্য তার প্রতি রেসপেক্ট বাংলাদেশের মানুষের অগাধ অফুরন্ত। এবং আজকে বাংলাদেশের মানুষ প্রায় সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। উনি আসলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন বিএনপির সাথে বর্তমান প্রধান উপদেষ্টার এই ইলেকশন নিয়ে একটা বাকবিতণ্ডা চলছিল, একটা টানাপোড়েন চলছিল, তখন উনি একটি শব্দমাত্র ব্যবহার করেছিলেন যে তোমরা কোনো উগ্রভাবে কথাবার্তা বলবে না। তারপরে কিন্তু খালেদা জিয়া ম্যাডামের কথার পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিএনপির নেতাকর্মীরা মুখে লাগাম টেনেছিল। উনি একটা ইতিহাস। উনি এই যে 3টি স্টেশনে দাঁড়াবেন, 3টি কনস্টিটিউশিতে দাঁড়াবেন, উনি দাঁড়ালে ওনার যেতে হবে না। উনি ভিডিও বার্তা দিয়েই মানুষকে খুশি করতে পারবে, কারণ মানুষের বিশ্বাস আছে তার উপর। এবং ওনার একটা অতীত ইতিহাস আছে, আপনারা জানেন। উনি একমাত্র এমপি পদপ্রার্থী যিনি কখনো কোথাও ফেল করেনি। যতগুলো কনস্টিটিউশিতে দাঁড়িয়েছে সব জায়গায় উনি পাস করেছেন। এটা হলো জনগণের ভালোবাসার জন্য। সেই জনগণকে বলছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের এখানে সুইডেনও আজকে শুক্রবারে মসজিদে দোয়া হয়েছে। এটা বিএনপির তরফ থেকে না, বাংলাদেশিদের তরফ থেকে। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন করেছে। বিএনপি থেকে করেছে কিনা আমি জানি না। খালেদা জিয়া বিএনপির নয়, খালেদা জিয়া বাংলাদেশের খালেদা জিয়া, আমি সেটাই মনে করি। এখন আজকে অনেকেই প্রশ্ন তুলছেন, বিভিন্ন মিডিয়াতে গিয়ে দেখলাম এমন অবস্থায় তারেক রহমান কেন আসছে না। এই প্রসঙ্গটা মনে হয় না তোলাই ভালো, কারণ তার তো মা, তার তো একটা মায়া আছে, তার তো একটা মোহব্বত আছে, তাই না? উনি কি মনে করেন খুব ভালো আছেন ওখানটায়? উনি ভালো নেই তো। উনি আসছেন না কেন? এর পিছনে অনেক বড় কারণ থাকতে পারে, যার জন্য উনি এখনও আসছেন না, যখন তার মা মৃত্যুর শয্যায় পড়ে আছেন। আমাদের প্রধান উপদেষ্টা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, মাননীয় আইন উপদেষ্টা ওনার সাথে দেখা করেছেন, খোঁজখবর নিচ্ছেন, বাংলাদেশ জামাতে আমির খোঁজখবর নিচ্ছেন। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যিনি আজকে টেলিভিশনের স্কলের দিকে তাকিয়ে থাকবে না বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন জানবার জন্য। এরা সবাই হয়তো অন্য দল করে, কেউ হয়তো জামাত করে, কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ হয়তো জাতীয় পার্টি করে, কেউ হয়তো এনসিপি করে, কিন্তু খালেদা জিয়াকে সবাই ভালোবাসে। আমি আবারও এইটা বলি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি
আমাদের মাঝে ফেরত আসেন। এবারে অন্য প্রসঙ্গে, জামাত প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। আজকে আপনারা দেখেছেন জামাতের একটা সম্মেলন ছিল, সেখানে নিচের যে গালিচা পাতা হয়েছিল লাল সবুজের একটা সংমিশ্রণ করে, যেটা বলা হচ্ছে যে জামাত বাংলাদেশের পতাকাকে পাড়িয়ে তার এই অনুষ্ঠানটা করেছে। ছবিটা দেখুন, এই ছবিটা বাংলাদেশ জামায়াতের নয়, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। দেখুন, এই লাল সবুজ দিয়ে এর আগে আওয়ামী লীগও নিচের পাঠাতন সাজিয়েছে। ছবিটা দেখুন, বিএনপিও লাল সবুজের আঙ্গিকে নিচের পাঠাতন সাজিয়েছে। ছবিটা দেখুন। এখন আপনি বলতে পারেন তাহলে কি জামাতও সাজিয়েছে? না, জামাত যেটা আপনি ছবিটা আগে দেখেছেন লাল সবুজের সংমিশ্রণে, এটা আসলে আজকে জামাতের ফ্লোর ছিল না। জামাতের ফ্লোর ছিল এইটা। কোনো কিছু সমালোচনা করবার আগে একটু ঘেটে ঘুটে সমালোচনা করবেন, একটু জেনে শুনে সমালোচনা করবেন। তাহলে যারা আপনার সমালোচনা শুনবে, যারা আপনাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা থাকবে আপনার উপর। আপনারা যারা আজকে এটা নিয়ে আলোচনা করেছেন যে জামাত লাল সবুজকে অপমান করেছে, আমি তাদের দৃষ্টিগোচর করে বলছি, এই যে ছবিটা আপনারা দেখছেন, এইটা অরিজিনাল জামাতের ছবি নয়, জামাতের আজকের ছবি নয়। আমি এখন যে ছবিটা দেখাচ্ছি, এটাই হলো জামাতের ছবি। প্রথম ছবিটা এআই দিয়ে বানিয়ে কেউ কেউ এটাকে বাজারে ছেড়েছে জামাতকে ছোট করবার জন্য। এসব করে জামাতকে পিছনে ফেলে রাখতে পারবেন? আপনারা জানেন না জামাতের কী অবস্থা, আপনারা দেখছেন না জামাতের কী পপুলারিটি, আপনারা দেখছেন না জামাতের মানুষের মনমানসিকতা। যারা ভোট দেবে তারা কত পার্সেন্ট লোক বলছে জামাতকে ভোট দেবে। জামাতকে ঠেকাতে হলে আপনাদের যারা ঠেকাতে চান তাদেরকে জামাতের চাইতে ভালো কাজ করতে হবে। সেটা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যেই হোক, তার চেয়ে ভালো কাজ না করলে, জামাতকে যদি টপকাতে না পারেন, তাহলে জামাতের আশেপাশে আসতে পারবেন না ইনশাল্লাহ। এনসিপির কথা মনে হয়ে গেল, এনসিপির কী হবে? এনসিপি তো এখন এটা কী হবে? এটা অ্যাকচুয়ালি একটা ভাঙাচোরা পার্টি হয়ে গেছে ভাই। একবার এখানে যায়, একবার ওইখানে যায়, একবার ওকে রাখবো না, একবার ওকে রাখবো না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এদের এতই ভাবসাব, এদের এই যে মানে জন্ম নেবার পরে মৃত্যু হয়ে যায় না, ঠিক আমার একটা অবস্থা। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এনসিপির অবস্থা হবে জুনায়েদ সাকির মতো, এনসিপির অবস্থা হবে নুরুর মতো, এনসিপির অবস্থা হবে মান্না ভাইয়ের, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মতো। কারণ যারা অতি বোঝে তাদের দ্বারা কিচ্ছু হয় না। বাংলায় একটা প্রবাদ আছে, অতি সুন্দরী না পায় বর, অতি শিক্ষিত না পায় ঘর। মানে কোনো শিক্ষিত যারা বেশি শিক্ষিত হয় তারা কিন্তু ভালো চাকরি বাকরি পায় না, আর যে মেয়ে খুব সুন্দরী সে খুব ভালো বর পায় না। এরা অতি শিক্ষিত। এই অতি শিক্ষিত লোকগুলো মিলেমিশে যা শুরু করেছে, এতে করে এনসিপির যে কী ভবিষ্যৎ হবে এটা এখন প্রশ্ন সাপেক্ষ। আমি এখন দেখছি তো অনেকেই এনসিপিকে নিয়ে আর ইন্টারেস্টই শো করছে না। এখন মানুষের ইন্টারেস্ট হলো বাংলাদেশ সরকারের যে বর্তমান উপদেষ্টাগুলো আছে তাদের উপর। আজকে একটা নিউজ দেখলাম, অনেক উপদেষ্টারাই নাকি এখন ইলেকশন করবেন। আমরা আগে থেকে শুনেছি উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম করবে, সেটা চলে এসছে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া করবে, এটাও শুনেছি। মাহফুজ আলম করবে, সেটাও শুনেছি। এখন শুনতে পাচ্ছি আরও অনেকেই নাকি এবার ইলেকশন করবে। উপদেষ্টার থেকে গিয়ে কথাটি বলেছেন শফিকুল ইসলাম সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, এবং সজীব ভুইয়াও বলেছে। কারা করবে? অনেকেই করবে, তাই না? করুন, দেশ তো আপনাদের। হ্যাঁ, আপনারা কোথেকে এসেছেন কেউ আপনাদের চিনতেও না, জানতেও না। আপনারা আসিফ নজরুল সাহেবকেই সবাই চিনত তার এই আন্দোলনের সময় তার ভূমিকার জন্য। আপনারা কেউ তো আন্দোলনেও ছিলেন না। প্রফেসর ইউনূস স্যারেরা আপনাদেরকে বসিয়ে দিয়েছে, এখন বাংলাদেশ সরকারে আছেন, এখন আপনাদের ইলেকশন করবার কুরকুরানি উঠেছে। করুন না, করে পাশ করে আসুন। শুধু টাকা দিয়ে এখন ইলেকশন করলে পাশ করতে পারবেন না। মানুষের দেমাগ খুল গয়া, এই যে বাত্তি কা দেমাগ কা বাত্তি হয় না, ও খুল গয়া। আমি বাংলাদেশের মানুষের এই দেমাগের বাত্তি খুলে গেছে। এখন আর কাউকে ধোকা দিতে পারবেন না। আপনি উপদেষ্টা হন আর আপনি যে চেষ্টাই হন, কোনো লাভ নেই। খামাখা ইলেকশন করে ওই পয়সাগুলো নষ্ট করবেন। যে পপুলারিটিটা পাইছেন, 2-4টা মানুষ যে চিনত, মানুষ এখন থুতু দিবে, কেউ দাঁড়ায় না ইলেকশনে। আর সজীব ভুইয়া আর মাহফুজ ওরা তো এই দল ভাঙাভাঙি নিয়ে যা শুরু করছে, এনসিপির মানুষ এনসিপিতে নাই, বিএনপিতে গেছে। বিএনপিতে যান, যা স্বতন্ত্রভাবে পাশ করে আসেন, দেখি কী করে পাশ করেন। আমার তো মনে হয় না। কারণ মাহফুজ যেমন তেমন সজীব ভুইয়া সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব একটা ভালো ইমপ্রেশন নেই। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আমি এনসিপিকে ভালোবাসি, আমি এনসিপির ছেলেগুলোকে ভালোবাসি। এনসিপির কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম, তারা সব আশার ঘুরে বালি দিয়ে দিচ্ছে। কোনো রকম আশাই করতে পারছি না ওদের কাছ থেকে। বিশ্বাস করুন, এরা কেমন যেন হয়ে গেছে। এরা কি সংসদে যেতে চায় না, এরা দেশ চালাতে চায় না, এরা মানুষের ভালোবাসা চায় না, এরা টাকা পয়সা চায় না, এরা ক্ষমতা চায় না, এরা শক্তি চায়, এরা কি চায় এরা নিজেরাই জানে না। রাজনীতি এত সোজা নয়। রাজনীতি যদি এত সোজা হতো তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের মন্ত্রী থাকতো, নুরু অনেক বড় একটা পজিশনে থাকতো, জুনায়েদ সাকি বহু বছর যখন রাজনীতি করছে, মানুষ চেনে হয় টেলিভিশনে দেখে, রাজনীতিতে তার কোনো প্রতিষ্ঠা নাই। আপনাদের অবস্থাও তাই হবে। এখনও সময় আছে। এনসিপি গঠন করেছেন, যেভাবেই হোক এই দল থেকে ইলেকশন করুন। এই বিভিন্ন রকম জায়গায় নাক ঢুকায় না যায়। একবার জামাতের ঘরে নাক ঢুকানো, একবার বিএনপির ঘরে নাক ঢুকানো, একবার 14 জন নিয়ে জোট করা। আপনারা সোজাসুজি নিজেরা করেন না। পাশ না করলেন বাংলাদেশের মানুষ জানুক যে এনসিপি নামে একটা পার্টি আছে, আমি ভোট দেইনি, কিন্তু আগামী দিনের জন্য আপনারা ভবিষ্যৎ হবেন। কিন্তু এখন যদি কোথাও গিয়ে উল্টাপাল্টা দলের সাথে জোটের নাম লেখান না,
সারা জীবনের জন্যই মরে যাবেন, আর খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা, শেষ করছি আবার খালেদা ম্যাডামকে নিয়ে। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি। বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস এত বড় ঘটনা ঘটিয়ে দিলেন, কিছুতেই মানতে পারছে না বিএনপি, সহ্য হচ্ছে না। মির্জা ফখরুলের সহ্য হচ্ছে না। মির্জা ফখরুলের মনে জ্বালা, অন্তরে জ্বালা, কষ্ট। দর্শক, ডক্টর ইউনূস সরকার আইন পাশ করছে, সিদ্ধান্ত নিচ্ছে, সংস্কার করছে। প্রতিনিয়ত উপদেষ্টা পরিষদের বৈঠক হলেই বেশ কিছু আইন পাশ হয়, জাস্ট রাষ্ট্রপতির সিগনেচারে দিনে পাশ হয়, রাতে রাষ্ট্রপতির সিগনেচারে গেজেট হয়ে যায়। দর্শক, এই জায়গায় বিএনপির আহ্বান হচ্ছে কোনো কিছু করা যাবে না, এই সরকারকে হতে হবে তত্ত্বাবধায়ক সরকার। এর মানে শুধু নির্বাচন পরিচালনা, রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ থাকতে পারবে না। কিন্তু না, ইউনূস ওটাকে 4 আনারও দাম দিচ্ছে না। এখন মির্জা ফখরুলের কষ্ট। মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যে না, সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বিভিন্ন গণমাধ্যম মির্জা ফখরুলের মনের জ্বালাকে, অন্তরের জ্বালাকে শিরোনাম দিয়েছেন 2 আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিএনপি, মানে মির্জা ফখরুল। এর মানে কি? সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য থাকতে পারে? সরকার আইন পাশ করছে, সংস্কার করছে, কি উদ্দেশ্য থাকতে পারে? মানে সরকার নির্বাচন দিবে না, আরো ক্ষমতায় থাকতে চায়, সেই উদ্দেশ্য রয়েছে? মুখ ফুটে বলেন যদি থেকে থাকে। তাহলে বুঝতে পারছেন যে বিএনপি কেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না, তারেক রহমান কেন দেশে আসছে না। বিএনপি মনে করে যে নির্বাচন হবে না, বা তারা আসলে নির্বাচন চায় না। সরকার সিদ্ধান্ত নিলে বলছে যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে, যাতে দায়ী করতে পারে যে সরকারের কারণে নির্বাচন হয়নি। আসলে বিএনপি নিজেরা নির্বাচন চায় না। আর যদি চাইতো তাহলে তারেক রহমান 2 দিন দেশে আসতো, নির্বাচনের প্রস্তুতি নিলে তারেক রহমান 2 দিনে দেশে আসতো, আসে না। সরকার আইন পাশ করে, এটাও তারা সহ্য করতে পারছে না, মানতে পারছে না, মনে বড় জ্বালা। আবার জয়নুল আবেদিন ফারুক বলছেন যে নির্বাচন, বিভিন্ন মহল থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। আচ্ছা, বিভিন্ন মহল থেকে যদি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলে, সেই মহলটাকে, ওইটার ব্যাখ্যা এবার জয়নুল আবেদিন ফারুক বলছেন যে নতুন নতুন উদ্যোগ, সিদ্ধান্ত, এগুলোর কারণে। এর মানে ইউনূস সরকার আইন পাশ করছে, ছোটখাটো কিছু সংস্কার করছে, কিছুতেই বিএনপির সহ্য হচ্ছে না। বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস এত বড় সংস্কার করছে, মির্জা ফখরুল, বিএনপি কিছুতেই মানতে পারছে না। ঘটনা ঘটে গেছে, আমি দেখছি বিএনপির মনে বড় কষ্ট, অন্তরে জ্বালা। এই জ্বালাটা একটু বিশ্লেষণ করি। এবার আসেন, পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে 2টা বিষয়। একটা হচ্ছে যে কোনো একটা আইনের কোনো ধারা অথবা প্রেমিস বা যে কোনো একটা বিষয় আপনি আপত্তি করতে পারেন যে না, এটা যথোপযুক্ত হয়নি, কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে কি কারণে আপনার ভালো লাগেনি সেটা না বলে ওই আইনের উদ্দেশ্য নিয়ে আপনি সন্দেহ করছেন। প্রথম কথা হচ্ছে যে এই পুলিশ কমিশন ও এনজিও বিষয়ক যে আইনের কথা বিএনপি বলছে, এই আইনের কোনো ত্রুটি, এই আইনটার সমস্যা কি, কিছু বলতে পারবে না। যদি পারতো তাহলে ওইটা বলতো যে এই ধারাটা যোগ করা উচিত হয়নি, কিন্তু না, তা না বলে কি বলছে যে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে আইন পাশ করা। কোন একটা সিদ্ধান্ত নিলেই সেটা খারাপ, মানে কি চান আপনারা? কিচ্ছু করবে না, শুধু নির্বাচন করবে। এখন পুলিশ কমিশন, এই পুলিশ সংস্কার রিলেটেড আইনে বিএনপির আপত্তিটা কোথায়? কারণ বিএনপি শেষ ভরসা পুলিশকে ম্যানেজ করে ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেনাবাহিনী থাকলে তাদের আবার ম্যানেজ করতে পারবে না। বিএনপির বিশ্বাস যে পুলিশকে ম্যানেজ করা যাবে, সেনাবাহিনীকে ম্যানেজ করা যাবে না। তাহলে পুলিশ যদি আবার সংস্কার হয়, পুলিশ দালালি করলে চাকরি চলে যাবে, এরকম কোনো বিষয় টিষা যদি থাকে, পুলিশকে যদি একটা জবাবদিহিতার মধ্যে আনা হয়, তাহলে তো পুলিশও সহযোগিতা করবে না। এই কারণে পুলিশ রিলেটেড কোনো সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। কারণ বিএনপি এখন শেষ ভরসা যে পুলিশকে ম্যানেজ করে ভোট ডাকাতি করবে। আর ইটস ট্রু যে পুলিশের বেশিরভাগই বিএনপি দালালি করতে চাইবে, কারণ পুলিশ মানে হচ্ছে দুর্নীতিবাজ। পুলিশের মধ্যে খুব কম সৎ কর্মকর্তা আছে, আমাদের অনেক ছোট বন্ধু বান্ধব আছে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও 1 টাকাও খাবেন না বা খান না, আমি চিনি। এবং বরং সে আমাদেরকে বলে যে ভাই, এমন এক জায়গায় আমাকে নিয়ে দেন, এমন একটা জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে দেন, সেখানে আমাকে যেন কেউ ঘুষ অফারই না করে। যেমন সাধারণত থানায় বা মামলা তদন্ত রিলেটেড এইসব কাজে ঘুষ অফার করে, কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার বা এরকম কিছু কিছু জায়গায় পোস্টিং আছে, অথবা শিল্প পুলিশ, যেগুলোতে ঘুষ টুস কেউ অফারই আপনাকে করবে না বেসিক্যালি। এরকম সৎ পুলিশ অফিসার আছে, বাট ভেরি লিটল ইন নাম্বার, খুব কম। পুলিশ বেসিক্যালি দুর্নীতিবাজ এবং ঘুষখোর। এই কারণে বিএনপির মতো দুর্নীতিবাজ সরকার থাকলে তাদের সুবিধা হয়। আর বিএনপি যেহেতু জনবিচ্ছিন্ন, তাদেরকে জিততে হলে এবং টিকে থাকতে হলে পুলিশের উপর নির্ভর করে টিকে থাকতে হবে। এই কারণে পুলিশ চাইবে যে আমরা তো এম্পাওয়ার্ড হবো, বিএনপি দালালি করি, ঘুষ টুস ভালো খেতে পারবো। আর এই কারণে এই পুলিশ রিলেটেড কোনো সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু ইউনূস, বিএনপি জিকির অনেকদিন যাবত করছে যে স্যার আর কিছু করেন না, আর কোনো আইন পাশ করেন না, এটা আপনার কাজ না, এটা নির্বাচিত সরকারের কাজ। তারেক রহমান নিজেও বলেছেন না যে এই বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না সরকার, এলডিসি নিয়ে করতে পারে না, ম্যান্ডেট বিএনপি, ম্যান্ডেট খসরুর মতো এখন ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছে। অথচ নির্বাচিত সরকারের চাইতে এই সরকার বেশি করতে পারে, কারণ নির্বাচিত সরকারের সাংবিধানিক বাউন্ডারি আছে, আর এই সরকারের সাংবিধানিক বাউন্ডারি নেই। এই সরকার যা ইচ্ছা তা করতে পারে। গণঅভ্যুত্থান তাদেরকে লেজিটিমেসি দিয়েছে, এটা বিএনপি ভুলে গেছে। এটা একদম সহজ হিসাব। একটা গণঅভ্যুত্থানের পর যেটা সংবিধান অনুযায়ী অবৈধ, তারপরে যে সরকার অসাংবিধানিকভাবে কায়েম হয়, তখন আপনি সংবিধানের রেফারেন্স দিলে কিছুতেই আপনি সংবিধানের মধ্যে থাকতে পারবেন না। পদে পদে সংবিধান লঙ্ঘন করে আসতে হবে। বরং এটাকে কিভাবে রেটিফাই করতে হবে, এই রাস্তা, ইতিহাস এটাই বলে। সেই 7 নভেম্বর বিপ্লবের পর কি জিয়াউর রহমান সংবিধান অনুযায়ী চলেছে না?
নিজের মতো চলে তারপরে ওইটাকে পরবর্তীতে রেটিফাই করেছে। এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার পর কি সংবিধান অনুযায়ী চলেছে? না, নিজের মতো চলে পরবর্তীতে রেটিফাই করেছে। এটি হচ্ছে সিস্টেম। তো এই জায়গায় দর্শক বিএনপি ওই হাসিনা এবং মুজিবের ভারতের প্রিয় সংবিধানে দোহাই দিচ্ছে বারবার, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা কেন করছে? ভিন্ন উদ্দেশ্য। তো ভিন্ন উদ্দেশ্য কি? সরকার নির্বাচন দিতে চায় না, তাহলে এটা সরাসরি অভিযোগ করেন যে আপনারা নির্বাচন দিতে চান না, এই কারণে আমরা প্রস্তুতি নিই না, এই কারণে আমাদের বস তারেক রহমান দেশে আসে না। খোলাখুলি বলেন, তা বলতে পারেন না, তাহলে কি বলতে পারেন? আপনার মনের কথা তো বলতে পারেন না, আপনাদের রাজনীতি নেই। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, গোপন সূত্র। এই বিশ্বস্ত সূত্র মানে কি? গোপন সূত্র। তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করতে চাচ্ছেন, একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি নির্বাচনের পূর্বে এই ধরনের আইন পাশ করার পেছনে সরকার ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে। এর মানে নির্বাচন না দেওয়ার একটা ইচ্ছা সরকারের আছে, এটা বিএনপি মনে করছে। বুঝতে পারছেন বিএনপির মনের ভয়টা কি? এটা মনের ভয় না, বিএনপি জানে যে সরকার নির্বাচন দিবে, তাহলে এটা কেন বলছে? আসলে তার নির্বাচনে হারবে, এই কারণে বিএনপি নিজেরাই নির্বাচন চায় না, এই কারণে দায়টা দিচ্ছে তার উপর। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।